আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। তাদের সেভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর চাওয়া ছিল দেশের মানুষের কল্যাণ ও সুন্দর জীবন নিশ্চিত করা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন আতিকা রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক বিদ্যালয় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি। এই বিদ্যালয়ে শৈশবে পড়ালেখা করেছেন বঙ্গবন্ধু। বাবার স্মৃতি বিজড়িত স্কুলে গিয়ে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিশুদের সঙ্গে সময় কাটান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তারাই দেশ চালাবে, চাঁদেও যাবে। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে। তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। আমি শেষে বলি আমার দোয়া আশীর্বাদ থাকে। শেখ হাসিনা বলেন, ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। সবাইকে উপলব্ধি করতে হবে কিভাবে স্বাধীনতা পেলাম, কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে এই মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আতিকা রহমান, আরটিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীরা ৪ দফা দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে তারা মহাসড়কের রাবনা বাইপাসে অবস্থান নেয়। ২.৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানছেন না। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনে শরিক হয়েছে এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছে তারা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক মনে করে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাধারণ জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পুরনো অপকৌশলেই ছাত্র সমাজকে দমানোর চেষ্টা করছে সরকার। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন ফখরুল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম বাতিল দাবির আন্দোলন নিয়ে ফখরুল বলেন, বিএনপি এই আন্দোলনকেও সমর্থন করে। তিনি বলেন, পেনশন স্কিম চালুর নাম করে জনগণের পকেট খালি করতে চায় সরকার। জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের
কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী আসছে চীন সফর নিয়ে বিরোধীদের অন্তর্জালা শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষক ও কোটা আন্দোলনের উপর ভর করেছে। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু বলেও মন্তব্য করেন কাদের। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানিয়ে তিনি বলেন, মেরুদণ্ডহীনরা নতজানু হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কখনো কারো কাছে নতজানু হন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জাতিসংঘে গিয়েও কোনো লাভ হবে না। আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের রূপগঞ্জের বাগানবাড়ি এবার সিলগালা করতে যাচ্ছে দুদক। বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করবে। এর আগে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের নামে থাকা ২৫০ একর জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসেব সহ তার নামে থাকে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে। এই তালিকায় আছে বেনজির পরিবারের নামে থাকা ২৫ কোম্পানির শেয়ারও। সর্বশেষ ২১ দিনের সময় দিয়ে এই পরিবারের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। তারপর ২ দফা তলব করলেও বেনজির পরিবারের কেউই হাজির হননি দুদক কার্যালয়ে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রাম, দুধকুমার, ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়েছে। বাড়ছে ধরলা, তিস্তা নদীর পানিও। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লাখ মানুষ। গাইবান্ধা নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানির চাপে সদর ও ফুলছড়ি উপজেলার বিলীন হয়েছে ১৫০ ঘরবাড়ি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। এতে ২৫টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে। রাস্তা ভেঙে সারিয়াকান্দিতে প্লাবিত হয়েছে একটি গ্রাম। টাঙ্গাইলে পানিবন্দী হয়ে পড়েছে ৫টি উপজেলার ২০,০০০ মানুষ। সুনামগঞ্জে টানা ৩ সপ্তাহ ধরে পানিবন্দী আছেন ৫ লাখ মানুষ। মৌলভীবাজারে হাকালুকি হাওর তীরবর্তী ৪টি উপজেলায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে। বৃষ্টির কারণে আগামী ৩ থেকে ৪ দিন আরো দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেতে পারে। ঘর দুয়ারে পানি, আমরা ঘরের মধ্যে কোন অবস্থায় রয়েছি তার উদ্দেশ্যে আর কপাতে রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি। আমার পানিটা না হলে এত কষ্ট হইতো না, খাওয়ারও কষ্ট হতো না, সবকিছুরও কষ্ট হইতো না। এই পানিটার কারণেই কষ্ট বেশি। থাকার মতো জায়গা নাই, রান্না বান্নার জায়গা নাই। এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, যমুনায় পানি বাড়ায় এলাকার কি পরিস্থিতি দেখছেন? মানুষের দুর্ভোগ কমাতে সরকারি বা বেসরকারি কি কি উদ্যোগের নেওয়া হয়েছে সেই বিষয়ে জানাবেন। জি ফারিয়া, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। টাঙ্গাইলের প্রধান যে ৩টি নদী রয়েছে, যমুনা, ঝিনাই এবং ধলেশ্বরী, 3টি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী তীরবর্তী যে সমস্ত উপজেলা রয়েছে, গোপালপুর, ভুইয়াপুর, কালিহাতী এবং টাঙ্গাইল সদর, এই কয়েকটি উপজেলায় কিন্তু 30টি গ্রামের প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এই সমস্ত এলাকার যে ফসল ছিল, তিল এবং পাট, ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। আমি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজ সকালে এই টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার গোবিন্দাসী ভালকুটিয়া যে সড়ক রয়েছে, সেই সড়কটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ফলে 3টি গ্রামের 15,000 মানুষ কিন্তু তাদের চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে নিচু এলাকা রয়েছে, সেই নিচু এলাকাতে কিন্তু পানি প্রবেশ করছে, বন্যার পানি। এবং এই পানি প্রবেশের ফলে যে প্রতিনিয়তই কিন্তু যে নিম্নাঞ্চল রয়েছে, নিচু নিচু এলাকা রয়েছে, নিচু এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। কৃষি অফিসের সাথে আমি কথা বলেছি, কৃষি অধিদপ্তর যেটি জানিয়েছে যে
এলাকাগুলোতে বন্যা কবলিত হয়ে পড়েছে সেই এলাকায় কিন্তু সবজি, পাট এবং তিল ছিল এবং সেই ফসলগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। তারা বলছেন যে যদি দীর্ঘস্থায়ী হয় এবং এই বন্যা এবং দীর্ঘস্থায়ী হলে কিন্তু এই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। তবে আমি কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে বন্যার কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং উপজেলা প্রশাসনকে তারা নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষজনের দুর্ভোগ বেড়েছে, মানুষ কষ্টে আছে, সেই সমস্ত মানুষজনের কিন্তু তালিকা তৈরি করা হচ্ছে। আমি এখন যে জেলা এলাকাটিতে রয়েছি এবং এই সড়কটি কিন্তু মানুষজনের যাতায়াত করতে নিয়মিত কষ্টাপাড়া এলাকা, এই এলাকা কিন্তু পানিতে তলিয়ে রয়েছে, পুরো এলাকায় কিন্তু ঘরবাড়িতে পানি রয়েছে, মানুষজনের দুর্ভোগ বেড়েছে, লোকজন কিন্তু সেই শুকনো খাবারের কিন্তু সংকট দেখা দিয়েছে। এখানে যে টিউবওয়েলগুলো ছিল সেই টিউবওয়েলও কিন্তু তলিয়ে গেছে। মোট কথা বিশুদ্ধ পানিরও কিন্তু একটি সংকট দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা ঠিক প্রতিনিয়তই নজরদারিতে রেখেছেন যে সমস্ত এলাকা মানুষজন পানিবন্দী হয়ে পড়ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কিন্তু নজরদারি রেখেছেন। এছাড়া আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইলের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যেই ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙনে কিন্তু প্রতিনিয়তই লোকজন গৃহহীন হচ্ছে। তবে এই ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলি, তারা যেটি বলছেন যে তারা জিও ব্যাগ ফেলছেন এবং ভাঙন ঠেকানোর জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফারিয়া। কামাল, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন জেলায় আগস্ট মাসেও বন্যা হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। পরবর্তী বন্যার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। সকালে নিজ মন্ত্রণালয়ে বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। বন্যায় দুর্গতদের সবাই ত্রাণ পাচ্ছে আর খাদ্য যা দেওয়া হচ্ছে তা যথেষ্ট বলেও জানান মুহিবুর রহমান। আমরা সারা বছর প্রস্তুত থাকি, এই দুর্যোগের জন্য শুরু হওয়ার আগে থেকে আমরা প্রস্তুত আছি এবং যখন যেখানে দরকার আমরা সাথে সাথে সেগুলো পৌঁছে দিচ্ছি যাতে মানুষের কষ্ট না হয়। আমরা ইতিমধ্যে আপনার জানলে খুশি হবেন যে আমরা সাংবাদিককে কাগজ দিয়ে দেব, তারপরে পর্যন্ত আমরা বন্যায় দুর্গত এলাকার জন্য 2,75,00,000 টাকা ক্যাশ আমরা দিয়েছি। চাল দিয়েছি আমরা 8,200 মেট্রিক টন, শুকনো খাবার দিয়েছি আমরা 56,000 প্যাকেট। বর্ষাকালে সিটি কর্পোরেশনের অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস চুরি করে রাস্তা খনন করে উন্নয়ন প্রকল্প নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রেসিডেন্ট ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ঢাকার জলাবদ্ধতা নিদর্শন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধার বিষয়ক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ছাড়া কোনো প্রকল্প নেই। সরকারি ও বেসরকারি ভূমিদস্যুদের আগ্রাসন যতদিন না বন্ধ হবে ততদিন পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব নয় বলেও জানান তাপস। যখন তারা আমাদের ক্ষেত্রে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, না হলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন অথবা আমাদের ঊর্ধ্বতন। বৃষ্টি আর বন্যার কারণে বাজারে কিছুটা কমেছে সবজির সরবরাহ, আর তাতেই দাম বেড়েছে দ্বিগুণ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। কাঁচামরিচের ঝাল ডেকেছে 280 টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম, সঙ্গে দাম বেশি থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। এদিকে সেঞ্চুরি পার করেছে দেশি পেঁয়াজ। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 20 টাকা বেড়ে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমতে শুরু করেছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 52 টাকা, আর 10 টাকা কমে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 175 টাকায়। দেশে যে উৎপাদন, সেই উৎপাদনের অনুযায়ী কিছু লোক যারা সিন্ডিকেট করে রাখে বা কাঁচামালটা আনে, তারাই হয়তো এই দামটাকে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে নিয়ে যায়। আলুর দাম আগের মতোই আছে, পেঁয়াজের দামটা একটু বাড়ছে, কেজিতে 10 টাকা করে। সবজি বেগুনটা একটু দাম বেশি, 100 টাকা কেজি। সবজি মুখামে কম, দাম বেশি। বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর বর্তমান পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও ঢাকার বাইরের অবস্থা অবনতির দিকে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ঢাকার বাইরে বাড়বে ডেঙ্গুর ভয়াবহতা। তাই কথার ফুলঝুরি না ঝরিয়ে নিতে হবে কার্যকর পদক্ষেপ।
রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। প্রতি বছর সাধারণত মে ও জুন মাস থেকেই দেশে বৃষ্টিপাত শুরু হয়, তবে এবারের চিত্র ভিন্ন। সঠিক সময়ে বৃষ্টিপাতের দেখা মেলেনি, বরং দীর্ঘ তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে দেশবাসী। তাপদাহের শেষে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় দেশে ডেঙ্গুর মৌসুম দেরিতে শুরু হলেও বেড়েছে মশার উৎপাত। প্রচুর মশা, এত মশা যে এটা বসা যায় না সন্ধ্যার সময়, এত মশা। আর মশার কয়েল 3-4টা জ্বালাইলো কয়েলের উপরে মশা বয়া থাকে। এই যে গর্তে বাড়িয়েছি মশা যন্ত্রণায়, মশারি টানাইলে মশার ভিতর গিয়া কামড়ায়। নগরবাসীর অভিযোগ, মশা বাড়লেও বাড়েনি নগর কর্তৃপক্ষের তৎপরতা। মশা তো নিধন করে না, মশার কোনো ওষুধ দেয় না, না কমিশনার করে, না মেয়র করে, না কেউ তো এটা দেয় না, না এমপি সব করে। দুয়া দেয়, এটা সম্ভবত কেরোসিনের দুয়া সম্ভবত, যে মশা দিলে আর মশা জাগ্রত হয়ে যায় বাসার ভিতর, তখন আর মশা বেড়ে যায়। ওষুধ দেয় না, কিছু দেয় না, মশায় মানুষের খাইতে আছে, কামড়াইতে আছে, ডঙ্গিতে ধরতে আছে, মারা যাইতে আছে। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার মনে করছেন, এবছর ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশি। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশার নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। ডেঙ্গু থেকে রক্ষায় শুধু রাজধানী কেন্দ্রিক না নিয়ে দেশব্যাপী পরিকল্পনা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরীর। সারা দেশব্যাপী একটি পরিকল্পনা থাকতে হবে, সেটি মশা মারার পরিকল্পনা, মশার বাসস্থান ধ্বংস করার পরিকল্পনা এবং চিকিৎসার ক্ষেত্রে। এ কারণে রাজধানীর প্রধান হাসপাতাল থেকে শুরু করে একেবারে গ্রামের বা ইউনিয়ন সাবসেন্টার, যেটি মেডিকেল সাবসেন্টার, তাকেও প্রস্তুত করতে হবে। প্রয়োজনে নতুন করে প্রশিক্ষণ দিতে হবে, অন্তত ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো বোঝার জন্য। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে জনসাধারণকে সচেতন করা জরুরি বলেও মত বিশেষজ্ঞদের। ডেঙ্গু নির্মূল করা কঠিন কাজ, কিন্তু নিয়ন্ত্রণ করা যে সহজ এবং সম্ভবপর, সেটা কিন্তু আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের আমরা এটা দেখেছি। অতএব আমরাও যদি আন্তরিক হই, জনসাধারণকে যুক্ত করে শুধু কথার ফুলঝুরি না ছুটে কাজের কাজ করি, তাহলে নিশ্চয়ই আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারব। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে দাবা ফেডারেশনে। বেলা 11:30টায় এই জানাজায় অংশ নেয় জিয়াকে শেষ বিদায় জানাতে আসা ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষ। দুপুরে মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজার পর বাবার কবরে শায়িত হবেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্র। নাজমুস সাকিবের রিপোর্ট। যে দাবা তাকে পরিচিতি এনে দিয়েছিল বিশ্বব্যাপী, যে দাবা ফেডারেশন থেকে কুড়িয়েছিলেন সুনাম, সে দাবা ফেডারেশনের সামনেই শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় ক্রীড়াক্ষেত্রের নানা বয়সের মানুষ। মলিন হৃদয়ে বিদায় জানায় দাবার এই উজ্জ্বল নক্ষত্রকে। ছোটকাল থেকে আমার একজন আইডল ছিল, যে তার মতো হব আমরা, তার মতো ভালো খেলবো, তার মতো টপে যাব। যারা দাবা অঙ্গনে সম্পৃক্ত তাদেরকে শুধু যদি জিজ্ঞেস করেন যে জিয়াউর রহমানের কাছে দাবা সংক্রান্ত যত রকম সাহায্য সহযোগিতা এবং বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম যে পরামর্শ, সেক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। আমি শুধু বলবো না যে দাবাতে উনি সমুজ্জ্বল করেছেন, ওনার ব্যবহার, একটা খেলোয়াড়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং চলাফেরা, এটা অন্যান্য ডিসিপ্লিনেও অনেক বেশি শিক্ষণীয়। শোকাহত জিয়াউর রহমানের পরিবারকে সহায়তা করার অঙ্গীকার করেছে দাবা ফেডারেশন। পাশে থাকতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। আমরা সকলে মিলে আমরা ওনার পরিবারের জন্য একটা ফান্ড আমরা যদি রেজ করে আমরা দিতে পারি, তাহলে পরিবারটাও ঠিক হয়ে যাবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলে তো যা বুঝলাম, ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করব ইনশাআল্লাহ। বাবাকে দেখে দাবায় নাম লেখানো জিয়াউর রহমান দেশের সীমানা পেরিয়ে জায়গা করে নেন বিশ্ব দরবারে। তাকে দেখে ছেলে তাহসিন তাজওয়ান জিয়াও হয়ে ওঠেন দাবারু। তাহসিনকে যেন আমাদের মাঝে রাখে, তার ছেলের মধ্যেই যেন আমি জিয়াকে আমরা খুঁজে পাই। শুক্রবার জাতীয় দাবা লিগে 12তম রাউন্ডে খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টার। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। নাজমুস সাকিব, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে।